1911 সালে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো বোমা হামলার উদ্দেশ্যে বিমানের ব্যবহার শুরু হওয়ার পর প্রথম দিকে এটি ছিল প্রায় অপরাজয় যুদ্ধযান। তারপর এর মোকাবেলায় এলো অ্যান্টি এয়ারক্রাফট মেশিনগান, ক্ষিপ্রগতির যুদ্ধ বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এলো রাডার প্রযুক্তি, কিছুদিন পরে এলো অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। এরপর বোমারু বিমান নিয়ে শত্রু দেশের হামলা তো দূরের কথা, আকাশসীমায় প্রবেশের আগেই সতর্ক করে দেওয়ার জন্য বর্তমানে প্রায় সব দেশের কাছে রয়েছে আধুনিক রাডার। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় যে কোনো আধুনিক যুদ্ধাস্ত্রের মোকাবেলায় পাল্টা অস্ত্র বানানো হয়েছে। এরই ধারাবাহিকতায় রাডার নজরদারি ফাঁকি দেওয়ার জন্য এসেছে স্টেলথ যুদ্ধ বিমান। এই প্রযুক্তি কিভাবে কাজ করে, কিভাবে এই শ্রেণীর বিমান রাডারকে ফাঁকি দেয়, সেটি নিয়েই আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেকেরই হয়তো অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে তা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। রাডার কিভাবে কাজ করে? প্রথমেই আপনাকে রাডার কিভাবে কাজ করে সেই সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিতে হবে, তাহলে স্টেলথ বিমান কিভাবে রাডার ফাঁকি দেয় সে বিষয়টি সহজে বুঝতে পারবেন। রাডারের পূর্ণরূপ রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এই প্রযুক্তি দুভাবে কাজ করে। অ্যাক্টিভ হোমিং মোডে বিশাল অ্যান্টেনার সাহায্যে রেডিও তরঙ্গ আকাশে ছুড়ে মারা হয়, সেটি বিমানের গায়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে। ফিরতি তরঙ্গ বিশ্লেষণ করে রাডার স্টেশন থেকে বিমানের দূরত্ব, উচ্চতা, এমনকি আকারও বলে দেওয়া সম্ভব। বেশিরভাগ দেশের হাতেই এই শ্রেণীর রাডার রয়েছে। অপরদিকে প্যাসিভ হোমিং মোডে বিমান থেকে নির্গত তরঙ্গ, যেমন বিমানের রাডার ও অন্যান্য সিগন্যাল বিশ্লেষণ করে এর অবস্থান ও উচ্চতা নির্ণয় করা হয়। সাধারণ যে কোনো এয়ারক্রাফট ওড়ার সময় রাডারের শ্যাডো অঞ্চলে থাকলে সেটি ধরা পড়ে না, বিধায় সেটি সাময়িক সময়ের জন্য স্টেলথ। যেমন পাহাড়ের আড়ালে বা সমুদ্রের পানি ঘেঁষে বিমান উড়লে সেটি রাডারে দেখা যায় না। স্টেলথ যুদ্ধবিমান যে কোনো উচ্চতায় নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত অ্যাক্টিভ হোমিংকে ফাঁকি দিতে পারে, কিন্তু প্যাসিভ হোমিংকে পুরোপুরি ফাঁকি দিতে পারে না। এসব বিমানের বিশেষ ডিজাইনের কারণে রাডার তরঙ্গ বিমানের ধাক্কা খেয়ে অন্যদিকে চলে যায়। এছাড়া বিমানের পুরো বডিতে বিশেষ ধরনের রাসায়নিক উপাদানের প্রলেপ থাকে, যা রেডিও তরঙ্গ শুষে নেয়, ফলে রাডারে বিমানটি অদৃশ্য হয়ে যায়। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে রাডারকে ভুয়া টার্গেট দেখিয়ে নিজেকে আড়াল করে স্টেলথ হওয়া যায়। রাডার হচ্ছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের চোখ স্বরূপ। এটি যদি শত্রু বিমান খুঁজে পেতে ব্যর্থ হয় তবে অত্যাধুনিক মিসাইলও কোনো কাজেই আসবে না। এজন্য সামরিকভাবে উন্নত রাষ্ট্রগুলো আরও আধুনিক রাডার বানানোর জন্য ব্যাপক হারে অর্থ বিনিয়োগ করছে। তাহলে কি স্টেলথ বিমান রাডারে শনাক্ত করা অসম্ভব? অনেক সময় খবরে দেখবেন যে বলা হচ্ছে অমুক রাষ্ট্র স্টেলথ বিমান বানিয়েছে, তমুক রাষ্ট্র স্টেলথ শনাক্তকারী রাডার বানিয়েছে। এটি আসলে প্রোপাগান্ডামূলক কথাবার্তা, কারণ স্টেলথের পুরো বিষয়টি একটি আপেক্ষিক বিষয়। এটি সহজে বোঝানোর জন্য একটি উদাহরণ দেওয়া যাক। মনে করুন আমি একটি পাখিকে 20 মিটার দূর থেকে নির্ভুলভাবে শনাক্ত করতে পারি। অতঃপর আপনি দোকান থেকে দূরবীন কিনলেন, এখন আপনি পাখিটি 40 মিটার দূর থেকে দেখতে পারেন। আমার খালি চোখের রেঞ্জ আগের মতোই 20 মিটার, তাহলে পাখিটি আপনার সাপেক্ষে যতটা স্টেলথ, আমার সাপেক্ষে তার চেয়ে বেশি স্টেলথ। অর্থাৎ আপনার চোখে পাখিটি যত দ্রুত ধরা পড়বে, আমার চোখে তার চেয়ে দেরিতে ধরা পড়বে। এবার পাখিকে বিমান এবং চোখকে রাডার হিসেবে কল্পনা করুন। একটি রাডারের রেঞ্জে থাকা অবস্থায় একটি বিমান যতক্ষণ পর্যন্ত নিজেকে লুকিয়ে রাখতে পারবে, সেটাই হলো স্টেলথ। অর্থাৎ মোর স্টেলথ, লেস ডিটেক্টেবল। এখন কোনো রাডারের রেঞ্জের ভেতর কত কিলোমিটার পর্যন্ত আনডিটেক্টেড, অর্থাৎ ধরা না পড়ে থাকবে, সেটি বিমান ও রাডার ভেদে ভিন্ন হয়। যেমন পাখিটি আপনার অনেক কাছে চলে আসার পর সেটি দেখার জন্য আপনার আর দূরবীন প্রয়োজন হবে না। একইভাবে স্টেলথ যুদ্ধ বিমান শত্রু রাডারের রেঞ্জের যত ভেতরে ঢুকবে ততই তার স্টেলথ ক্ষমতা হ্রাস পাবে এবং একসময় বিমানটি রাডারে ধরা পড়বে। তাই এই শ্রেণীর বিমানের প্রধান যুদ্ধ কৌশল হলো স্টেলথ থাকার সুবিধা নিয়ে রাডারকে আরও আগেই ধ্বংস করে দেয়া। আগেই বলা হয়েছে যে অ্যাক্টিভ রাডার হোমিং নিজেই রেডিও তরঙ্গ ছুঁড়ে টার্গেট শনাক্ত করে। আধুনিক রাডার ওয়ার্নিং রিসিভার অর্থাৎ RWR সেন্সর সেই তরঙ্গ বিশ্লেষণ করে পাইলটকে জানিয়ে দেয় কোথা থেকে তাকে ট্র্যাক করা হচ্ছে।
তারপর রাডার ধ্বংসের জন্য ফায়ার করা হবে অ্যান্টি রেডিয়েশন মিসাইল। প্রতিটি রাডারের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য সহ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে। অ্যান্টি রেডিয়েশন মিসাইল উক্ত রেডিয়েশনকে অনুসরণ করে রাডার ধ্বংস করতে এগিয়ে যায়। এভাবে স্টেলথ বিমান দিয়ে শত্রুর চোখ অন্ধ করে দিতে পারলে নন স্টেলথ সাধারণ বোমারু বিমান দিয়ে বিনা বাধায় হামলা করা একদমই সহজ ব্যাপার। ইরাক সার্বিয়া যুদ্ধে আমরা স্টেলথ বিমানের কার্যকারিতা দেখেছি। তাদের আধুনিক রাডারগুলোকে ধ্বংস করে এয়ার ডিফেন্স মিসাইলগুলোকে অকেজো বানিয়ে দিয়েছিল মার্কিন স্টেলথ যুদ্ধবিমান। এসব কারণে স্টেলথ বিমান শনাক্তে সাধারণত লং রেঞ্জ অ্যাক্টিভ ও প্যাসিভ হোমিংয়ের সমন্বিত রাডার ব্যবহার করা হয়। এই ধরনের রাডার খুবই ব্যয়বহুল, যা গুটি কয়েক দেশের হাতে রয়েছে। এটি স্টেলথ বিমান থেকে নির্গত বিভিন্ন ধরনের তরঙ্গ, যেমন বিমানের রাডার তরঙ্গ, ইঞ্জিনের ইনফ্রারেড সিগনেচার, দৃশ্যমান সিগন্যাল লাইট, রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ইত্যাদির সাহায্যে উক্ত বিমানকে শনাক্ত করে। এই ক্ষেত্রে ব্যবহার করা হয় টাইম ডিফারেন্স অফ অ্যারাইভাল পদ্ধতি। এই সিস্টেমে 3 থেকে 4টি প্যাসিভ রাডার থাকবে, যা নির্দিষ্ট দূরত্বে মোতায়েন করা হবে। ধরা যাক এরকম 3টি রাডার ব্যবহার করা হচ্ছে, তাহলে শত্রু একটি স্টেলথ বিমানের সিগনেচার 3টি রাডারে 3 রকম সময়ে 3 ভাবে ধরা পড়বে। কিন্তু এই তথ্য দিয়ে তো বিমানের অবস্থান নির্ণয় করা সম্ভব নয়। এজন্য নির্দিষ্ট প্রোগ্রামের সাহায্যে সবগুলো রাডার থেকে প্রাপ্ত ডেটা অ্যানালাইসিস করে মুহূর্তেই 3D ম্যাপ তৈরি করা হয়, যার মাধ্যমে বিমানের দূরত্ব, উচ্চতা নির্ণয় করা যায়। উক্ত ডেটা এয়ার ডিফেন্স মিসাইল ব্যাটারির সাথে শেয়ার করে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়। অনেক সময় প্যাসিভ হোমিংকে ফাঁকি দিতে স্টেলথ বিমান নিজের রাডার সহ রেডিও কমিউনিকেশন ইকুইপমেন্টগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার কৌশল অবলম্বন করতে পারে। তবে আজকের যুগে এগুলো ছাড়া লম্বা সময় ধরে বিমান চালানো প্রায় অসম্ভব। তাই দীর্ঘ সময় নিজের স্টেলথ অবস্থা বজায় রাখাও সম্ভব নয়। স্টেলথ বিমানের ডিজাইন। স্টেলথ যুদ্ধ বিমানের বডি কয়েক ধরনের রেডিয়েশন অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। মাইক্রোস্কোপে স্টেলথ বিমানের বডি অংশবিশেষ নিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এর সমতল অমসৃণ, যা রাডার তরঙ্গকে বেশ ভালোভাবে প্রতিফলিত করে দিক পরিবর্তন করিয়ে দেয়। তারপরও রাডার থেকে আগত তরঙ্গের সবটুকু বিচ্যুত করা সম্ভব হয় না, তাই বিভিন্ন ধরনের কেমিক্যালের তৈরি এক প্রকার বিশেষ প্রলেপ দিয়ে পুরো বিমানকে ঢেকে দেওয়া হয়। একে স্টেলথ কোটিং বলা হয়, যা খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। যেমন B-2 স্টেলথ বোম্বারকে একবার মিশন শেষ করে আসার পর পুনরায় মিশনে পাঠানোর জন্য পুরো বিমানের স্টেলথ কোটিং তুলে আবার কোটিং করাতে প্রায় 52 ঘন্টা সময় প্রয়োজন। আবার F-35 স্টেলথ ফাইটার জেট বৃষ্টিতে আকাশে উড়লে এর স্টেলথ কোটিং ক্ষতিগ্রস্ত হয় এবং বিমানটি সহজেই রাডারে ধরা পড়ে। এসব কারণে স্টেলথ খুবই জটিল একটি টেকনোলজি। আকাশ যুদ্ধে স্টেলথ যুদ্ধ বিমান কতটা শক্তিশালী? স্টেলথ বোমারু বিমানের কার্যকারিতা সম্পর্কে একটু আগেই বলা হয়েছে। এবার বলা হবে স্টেলথ ফাইটার জেট নিয়ে। আধুনিক যুগের আকাশ যুদ্ধ বা ডগ ফাইটের ধারণা পরিবর্তন করে দিয়েছে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR মিসাইল। এখন 2 শত্রু পাইলট একে অপরের বিমানকে চোখে না দেখেই ভূপাতিত করতে সক্ষম, যা প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু হওয়া ডগ ফাইট বা আকাশ যুদ্ধের নিয়মের ব্যতিক্রম। এর বাইরেও অত্যাধুনিক শর্ট ও মিডিয়াম রেঞ্জ মিসাইল রয়েছে। এসব মিসাইলের সবচেয়ে কার্যকর ব্যবহার হতে পারে স্টেলথ যুদ্ধ বিমানের মাধ্যমে। প্রতিটি মিসাইলের একটি নির্দিষ্ট রেঞ্জ থাকে, যে রেঞ্জে থেকে ফায়ার করলে টার্গেট মিস করার সম্ভাবনা খুবই কম। একে মিসাইলের নো এসকেপ জোন বলে। আধুনিক যুগের যুদ্ধ বিমানগুলোতে রাডার লক নোটিফিকেশনের জন্য অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং ধেয়ে আসা মিসাইল শনাক্তের জন্য মিসাইল ওয়ার্নিং রিসিভার থাকে। এর ফলে হামলার শিকার হলে শত্রু বিমানের পাইলট মিসাইল ফাঁকি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা, যেমন জ্যামার, চ্যাফ, ফ্লেয়ার অথবা ডিকয় ইত্যাদি ব্যবস্থা নিতে পারে। কিন্তু উক্ত হামলাটি স্টেলথ যুদ্ধ বিমান দিয়ে করা হলে ফলাফল হবে একেবারে ভিন্ন। স্টেলথ টেকনোলজির সুবিধা নিয়ে পাইলট তার মিসাইলের নো এসকেপ জোনের ভেতরে বা যত সম্ভব কাছাকাছি গিয়ে ফায়ার করবেন। এতে মিসাইলের হাত থেকে শত্রু বিমানের বাঁচার সম্ভাবনা একেবারে কমে যায়। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের স্টেলথ টেকনোলজির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি আজকের দিনে যুবক হয়, তবে অন্যান্য পরাশক্তি দেশগুলো এখনও শিশু। যুক্তরাষ্ট্র যেখানে 1977 সালে প্রথমবারের মতো স্টেলথ বিমান পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করায়,
সেখানে রাশিয়া 2000 সালে এবং চীন 2011 সালে প্রথম স্টেলথ বিমানের উড্ডয়ন সম্পন্ন করে। এছাড়া তুরস্ক, দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য আগ্রহী দেশগুলোর স্টেলথ যুদ্ধবিমান প্রজেক্ট এখনও কাগজেই সীমাবদ্ধ। ব্রিটেন, জাপান সহ বাকিরা মার্কিনীদের বিক্রি করা F-35 স্টেলথ যুদ্ধবিমান কিনে চাহিদা মেটাচ্ছে। চীনের J-20 এবং J-31 কতটা স্টেলথ সেটি নিয়ে বিশেষজ্ঞদের যেমন সন্দেহ রয়েছে, তেমনি ইরানের স্বঘোষিত স্টেলথ বিমান কাহের 313 আদৌ উড্ডয়ন করতে সক্ষম কিনা তা নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়। ভারত রাশিয়ার দাবিকৃত Su-57 স্টেলথ যুদ্ধবিমানের অগ্রগতি নিয়ে হতাশ হয়ে প্রজেক্ট থেকে বেরিয়ে গেছে। শোনা যায়, বসনিয়া যুদ্ধে ভূপাতিত হওয়া সবচেয়ে পুরনো স্টেলথ বিমান F-117 এর একটি টুকরো বিক্রির জন্য সার্বিয়াকে $400 মিলিয়ন প্রস্তাব করেছিল চীন, কিন্তু যুক্তরাষ্ট্রের নজরদারির কারণে সেটি সম্ভব হয়নি। একইভাবে ওসামা বিন লাদেন হত্যা মিশনে ইউএস নেভি সিল কমান্ডোদের ব্যবহৃত স্টেলথ ব্ল্যাক হক হেলিকপ্টারটি দুর্ঘটনায় নষ্ট হয়ে গেলে সেটি এক্সপ্লোসিভ বসিয়ে ইচ্ছাকৃতভাবে উড়িয়ে দেওয়া হয়, যেন স্টেলথ টেকনোলজি অন্য কেউ না পান। আবার পাকিস্তানকে প্রবল কূটনৈতিক চাপ দিয়ে ভাঙা হেলিকপ্টার ফিরিয়ে আনা হয়, যেন হেলিকপ্টারের ভাঙা টুকরো চীনের কাছে না যায়। অর্থাৎ আমেরিকা বাদে অন্যান্য পরাশক্তিগুলোর কাছে স্টেলথ টেকনোলজি এখনও দূর আকাশের তারা। যুক্তরাষ্ট্র স্টেলথ বিমানের পাশাপাশি যুদ্ধজাহাজও নির্মাণ করেছে। এটি খুবই ব্যয়বহুল প্রযুক্তির বিমান, যা নির্মাণ বা ক্রয়ের চেয়ে রক্ষণাবেক্ষণ খরচ আরও বেশি। মার্কিন F-22 ও B-2 স্টেলথ বিমান কারো কাছে বিক্রি করা হয় না। R&D খরচ সহ এদের প্রতিটি বিমানের দাম যথাক্রমে $334 মিলিয়ন এবং $2.2 বিলিয়ন। প্রতিটি জুমওয়াল্ড ক্লাস স্টেলথ যুদ্ধজাহাজের দাম $4.24 বিলিয়ন। সাম্প্রতিক বিভিন্ন দেশের ক্রয় চুক্তি অনুযায়ী প্রতিটি F-35 এর দাম প্রায় $110.3 মিলিয়ন। 1 ঘন্টা এই বিমান ওড়াতে খরচ পড়ে $36,000। এছাড়া বাৎসরিক রক্ষণাবেক্ষণ খরচ তো আছেই। ফলে স্টেলথ টেকনোলজি ভবিষ্যতে আরও সহজলভ্য হলেও মাঝারি ও নিম্ন সারির বিমান বাহিনীগুলো এ ধরনের বিমান সার্ভিসে রাখতে কতটা সক্ষম সেটিও কিন্তু দেখার বিষয়।